এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা দশম শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের অন্তর্গত প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সে অধ্যায়ের আজকে আমরা 14 নম্বর পৃষ্ঠা থেকে এখানে আমরা আজকে বায়ুর বিভিন্ন কাজ এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের পাঠ্যবইয়ের সূত্রে লেখা রয়েছে যে বায়ুর কাজ কি? ক্ষয়, অপসারণ, সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সাধারণত কি কার্যকরী শক্তি হিসেবে নদী, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজল ইত্যাদির তুলনায় বায়ুর কার্যক্ষমতা কি অত্যন্ত কম। কিন্তু বিশেষ পরিবেশে, মূলত মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুপ্রবাহ অত্যন্ত শক্তিশালী হয় বলে ভূমিরূপ গঠনে এক ও অনন্য ভূমিকা পালন করে। বায়ুপ্রবাহ দ্বারা গঠিত ভূমিরূপকে কি বলা হয়? এলিয়ান ল্যান্ডফর্মস বলা হয়। এবং ভূমিরূপ গঠনের এই প্রক্রিয়াগুলিকে গ্রিক পুরাণে বর্ণিত পবন দেবতা এগুলিকে এর নাম অনুসারে কি বলা হয়েছে? এওলিয়ান প্রসেস বলে। যদিও ভূপৃষ্ঠে সর্বত্র বায়ু প্রবাহিত হয়, কিন্তু কেবলমাত্র মরু বা মরুপ্রায় অঞ্চলে এবং উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কাজ বিশেষভাবে প্রাধান্য পায়। পৃথিবীর মরু অঞ্চলগুলিতে বায়ুর কাজের প্রাধান্যের কারণ মরু অঞ্চলগুলিতে বায়ুর কাজের প্রাধান্যের কারণগুলি কী কী বলা আছে দেখো এখানে। যে 1 নম্বর বলছে মরুভূমি অঞ্চলে পাহাড়, পর্বত, গাছপালা প্রভৃতির বাধা না থাকার জন্য মরুভূমির উপর দিয়ে প্রবল বেগে বায়ু প্রবাহ হয়। আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গাছপালা কোনো স্থানের ভূমিকে দৃঢ় ও সংঘবদ্ধ করে রেখে ক্ষয়ীভবনের বাধা সৃষ্টি করে। মরুভূমিতে এই তিনটিরই অভাব বলে শিথিল মাটি ও বালির ওপর বায়ুর সহজেই তার ক্ষয়কাজ চালাতে পারে। কেন? অর্থাৎ কি না, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গাছপালা কোনো স্থানের ভূমিকে দৃঢ় ও সংঘবদ্ধভাবে মরুভূমিতে এই তিনটিরই অভাব আছে। আর্দ্রতা এবং বৃষ্টিপাত ও গাছপালার, তাই এই তিনটিরই অভাব থাকার কারণেই শিথিল মাটি ও বালির ওপর বায়ু সহজেই তার ক্ষয়কাজ চালাতে পারে। তারপরে কি বলেছে 3 নম্বর পয়েন্টে, মরুভূমিতে শীত ও গ্রীষ্ম এবং দিন রাত্রির মধ্যে উষ্ণতার পার্থক্য বা প্রসার খুবই বেশি হওয়ার জন্য ব্যাপক সংকোচন ও প্রসারণের ফলে সংঘটিত যান্ত্রিক বিচূর্ণী ভবনের ফলে শিলা সহজেই কী হয়? চূর্ণ বিচূর্ণ শিথিল হয়ে বালিতে পরিণত হয়। এতে কী হচ্ছে? এতে বায়ুর ক্ষয়কার্যের সুবিধা হয়। আর এই সমস্ত কারণে থর মরুভূমি সহ পৃথিবীর বিভিন্ন মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় ও সঞ্চয়ের হার সবচেয়ে বেশি হয়। তারপরে কী বলছে? উপকূল অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের কারণ। উপকূল অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের কারণ কি না, সমুদ্র উপকূল অঞ্চলে জলবায়ু সাধারণত কি সমভাবাপন্ন হয়। তাহলে সমুদ্র উপকূল জলবায়ু কী প্রকৃতির? সমভাবাপন্ন। আর বাস্তবে বায়ুপ্রবাহ নয়, অবিরত ধেয়ে আসা সমুদ্র তরঙ্গই তার বেলাভূমিতে বালি সঞ্চয়ের জন্য দায়ী। আর বিশাল উন্মুক্ত প্রান্তরে অবাধ বায়ুপ্রবাহ ঢালু বেলাভূমির ঠিক পিছনে ঢিবির মতো দেখতে বালিয়াড়ির সৃষ্টি করে, যা পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে দেখা যায়। বালুকণার সৃষ্টি ধারণা কি না, এক কথায় বালি হলো কি শিলাজাত এক ধরনের অজৈব পদার্থ, যাদের আয়তনের ব্যাসটা কত? 0.02 থেকে 2.0 সেমি। আর মরুভূমিতে প্রবল বেগে বায়ুপ্রবাহের ফলে বড় বড় পাথরগুলি পরস্পরের সঙ্গে ঠুকাঠুকি লেগে ঘষাকে চূর্ণ বিচূর্ণ হয়ে কি অবশেষে ছোটো ছোটো গোলাকৃতি বালিকণায় পরিণত হলে তাকে কী বলা হচ্ছে? ঘর্ষণ প্রক্রিয়া। ঘর্ষণ প্রক্রিয়াটা কী তাহলে না হচ্ছে বায়ুপ্রবাহের ফলে মরুভূমিতে বড় বড় পাথরগুলো পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে অবশেষে যে ছোটো ছোটো গোলাকৃতি বালিকণায় পরিণত হয় তাকে বলা হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় মরুভূমি অঞ্চলে বড় বড় পাথরের খণ্ডকে ক্ষয় করে বালিতে পরিণত করতে সাহায্য করে। আর মরুভূমি ছাড়াও সমুদ্র উপকূল ও নদীর মোহনায়ও বালি দেখা যায়। বায়ুর কাজ কি? ক্ষয়, অপসারণ ও সঞ্চয় পদ্ধতি এবং তার ফলে গঠিত ভূমিরূপের সৃষ্টির কার্যকারণ সম্পর্ক। কি বলছে? বায়ু ক্ষয়কাজের পদ্ধতি ও বিবরণ। বায়ু প্রধানত কটিভাবে ক্ষয়কাজ করে? 3 ভাবে, যথা কী কী? অবঘর্ষ, ঘর্ষণ ও অপসারণ। অবঘর্ষ কি না, বায়ুপ্রবাহের সঙ্গে ভাসমান বালি, ছোটো ছোটো পাথরখণ্ড, শক্ত কোয়াটজ কণা প্রভৃতির সঙ্গে ঘর্ষণ নিয়ে কোমল শিলাস্তরের ক্ষয় পেয়ে আঁচলের মতো দাগ বা ছোটো ছোটো গর্ত সৃষ্টি করে, সেটাকে কি বলা হচ্ছে? এবং কোমল শিলাস্তর পেয়ে আঁচলে ছোটো ছোটো দাগ ও গর্ত সৃষ্টি করে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? অবঘর্ষ। আর ঘর্ষণ কি না, মরুভূমিতে প্রবল বেগে বায়ুপ্রবাহের ফলে বড় বড় পাথরগুলো পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লেগে অথবা ঘষা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে অবশেষে ছোটো ছোটো গোলাকৃতি বালিকণায় পরিণত হয়, তাকে কি বলা হচ্ছে? ঘর্ষণ। আর অপসারণ কি না প্রবল বায়ুপ্রবাহের ফলে মরুভূমির শিথিল বালিরাশি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে তাকে বলা হচ্ছে অপসারণ। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। বায়ুর ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় না, প্রথমে দেখো অপসারণ গর্ত। কি? মরু অঞ্চলে বায়ু
সজোরে প্রবাহিত হওয়ায় সময় তা কোনো স্থানে প্রচুর পরিমাণে বালি অপসারণ ক্ষয়ের মাধ্যমে অন্যত্র বয়ে নিয়ে চলে। আর ফলে কি সে অংশে বিস্তীর্ণ অবনত ভূভাগের সৃষ্টি হয়। একে কী বলা হচ্ছে? অপসারণ গর্ত। এক স্থান থেকে বালি ক্ষয় হয়ে অন্য স্থান চলে গেলে সেখানে একটা গর্তের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে অপসারণ গর্ত। অপসারণ গর্তগুলি কি থর্মরুমিতে কী নামে পরিচিত? ধাঁত নামে পরিচিত। এটা প্রশ্ন আসতে পারে যে অপসারণ গর্তগুলি থর্মরুমিতে কী নামে পরিচিত? ধাঁত নামে পরিচিত। আর মিশরের পশ্চিম অবস্থা কাত্তারা বা কোয়াতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত। প্রশ্ন আসতে পারে পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত কোনটি? না মিশরের পশ্চিমে অবস্থিত কাতারা বা কোয়াতারা। 2 নম্বর আছে কি গৌর। গৌর কি না বায়ুর গতিবেগ কঠিন ও কোমল শিলায় গড়া কোনো বৃহৎ শিলাখণ্ড অনুভূমিকভাবে অবস্থান করলে নিচের কোমল শিলা বিভিন্ন ঋতুতে বায়ুর ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয় এবং ওপরের কম ক্ষয়প্রাপ্ত কঠিন অংশটি কি বিরাট আয়তন নিয়ে ব্যাঙের ছাতার মতো দাঁড়িয়ে থাকে। আর স্তম্ভাকৃতি এরকম শিলাখণ্ডকে কী বলা হয়? গৌর। উদাহরণ কী বলা হয়েছে? আফ্রিকার সাহারা মরুভূমি এবং এশিয়ার ইরান মরুভূমিতে অনেক গৌর আকৃতির ভূমিরূপ দেখা যায়। দেখো পাশে চিত্র দেওয়া আছে গৌড়ের। তারপরে কি আছে? জিউজ্ঞান। জিউজ্ঞান কাকে বলে? না মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে উপরের স্তরে কঠিন শিলা ও নিচের স্তরে কোমল শিলা যত পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত কঠিন শিলা গঠিত অংশ অতি অল্প ক্ষয়ে পেয়ে কী হয়? চ্যাপ্টা ও প্রায় সমতল চূড়াবিশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলাস্তরগুলি কী হয়? বেশি ক্ষয় পেয়ে কী হবে? ফাটল বরাবর লম্বা খাদ বা গহ্বরের সৃষ্টি করে। এই রকম দুটো গহ্বর বা খাতের মধ্যে চ্যাপ্টা মাথা টিলার মতো যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় জিউজ্ঞান। জিউজ্ঞান উচ্চতা কত? সাধারণত 3 থেকে 30 মিটার পর্যন্ত হয়। উদাহরণ কি? না উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। তারপরে কি আছে? ইয়ারদাং। কি মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলার স্তরগুলি পাশাপাশি লম্বভাবে অবস্থান করলে দীর্ঘকাল ধরে অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কার্যের ফলে কোমল শিলার স্তরগুলি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গহ্বর বা সুড়ঙ্গের আকার ধারণ করে এবং কঠিন শিলাস্তরগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন মূর্তি আকৃতির শৈলশিলার মতো দাঁড়িয়ে থাকে। এই ধরনের ভূমিরূপ হচ্ছে কি ইয়ারদাং নামে পরিচিত। ইয়ারদাংয়ের উচ্চতা কি? সাধারণত 6 মিটার। জিউজ্ঞান আর ইয়ারদাংয়ের পার্থক্য আসতে পারে। তার উদাহরণ কী বলা হচ্ছে ইয়ারদাংয়ের? না সৌদি আরবের মরুভূমি অঞ্চলে বহু ইয়ারদাং মরুভূমি দেখা যায়, ভূমিরূপ দেখা যায়। তারপরে কি আছে? ইনসেল বার্চ। ইনসেল বার্চ কি? মরুভূমি বা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে বায়ুপ্রবাহ অস্থায়ী জলধারা বা ওয়াদির মিলিত ক্ষয়কার্যের ফলে অনেক সময় কি এইসব অঞ্চলের স্থানে স্থানে কি কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই সব অনুচ্চ টিলাগুলিকে কী বলা হয়? ইনসেল বার্চ। বৈশিষ্ট্য কি? যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এইসব টিলার মতো পাহাড়ের উচ্চতা খুব কম আর পর্বতের ঢাল খুব বেশি হয়। এটা হচ্ছে ইনসেলবার্চের বৈশিষ্ট্য। পর্বতগাত্র মসৃণ এবং দেখতে গোলাকার হয়। উদাহরণ কি? আফ্রিকার কালাহারি মরুভূমিতে অসংখ্য ইনসেলবার্চ ভূমিরূপ দেখতে পাওয়া যায়। দেখো এখানে আমি বলছিলাম একটু আগে ইয়ারদাং ও জিউজ্ঞানের পার্থক্য। দেখো এখানে লেখা আছে ইয়ারদাং এবং জিউজ্ঞানের পার্থক্য কি? না ইয়ারদাং কঠিন এবং কোমল শিলাস্তরগুলি পাশাপাশি লম্বাভাবে অবস্থান করে আর জিউজ্ঞানের কি? উপরের স্তরে কঠিন শিলা ও নিচের স্তরে কোমল শিলাস্তরগুলি পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে। এটা হচ্ছে পাশাপাশি, এটা হচ্ছে উপর নিচে। আর ইয়ারদাংয়ের ক্ষেত্রে কি? কোমল শিলাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে গহ্বর বা সুড়ঙ্গের আকার ধারণ করে এবং কঠিন শিলাস্তরগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন মূর্তি আকৃতির ভূমিরূপ গঠন করে। আর জিউজ্ঞানে কি? কোমল শিলাগুলি ক্ষয় পেয়ে ফাটল বরাবর লম্বা খাদ বা গহ্বরের সৃষ্টি হয়। এরকম দুটো খাতের মধ্যে চাপটা মাথা টিলার মতো জিউজ্ঞান ভূমিরূপ গঠিত হয়। তাহলে বায়ুর ক্ষয়কার্য বলে যদি প্রশ্ন আসতো তোমাদের বায়ুর ক্ষয়কার্য বলে গঠিত ভূমিরূপগুলি সচিত্র আলোচনা করো, তাহলে লিখবে বায়ুর ক্ষয়কার্য কী কী ভূমিরূপ গঠিত হচ্ছে? না হচ্ছে গৌর, অপসারণ গর্ত, জিউজ্ঞান, ইয়ারদাং, তারপর ইনসেল বার্চ। তারপরে দেখো কি এসছে, এবার হচ্ছে বায়ুর বহন কার্যের ফলে কাজের পদ্ধতি ও বিবরণ আছে আগে। কি না ক্ষয়কার্যের পরে কি বায়ুর দ্বিতীয় পর্যায়ের কাজ কি? বহন কাজ। আর বায়ু 3টি পক্ষের মাধ্যমে বহন কাজ সম্পন্ন করে। ক্ষয় কাজও করে 3টি, বহনও করে 3টি। কী কী? ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া আর গড়ানো প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়া কি? না প্রবল বায়ুপ্রবাহে মরু অঞ্চলে বালির ধূলিকণায় প্রভৃতি অতি সূক্ষ্ম কণা ও বায়ুতে ভাসমান অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। এটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া। লম্ফাদান প্রক্রিয়া কি? না এই প্রক্রিয়ায় অপেক্ষাকৃত বড় ও ভারী শিলাখণ্ডগুলি বায়ুপ্রবাহের সঙ্গে ভূমিতে ঠক্কর খেতে খেতে সামনের দিকে এগিয়ে চলে। আর গড়ানো প্রক্রিয়া কি? এই প্রক্রিয়া অপেক্ষাকৃত বড় বালিকণা বা পাথরখণ্ডগুলি ভারী হওয়ায় বাতাসে ভেসে থাকতে না পেরে প্রবল বায়ুপ্রবাহের টানে ভূমির সাথে গড়িয়ে গড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। আর বায়ুর বিভিন্ন বহন প্রক্রিয়ার মধ্যে লম্ফায়ন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি পরিমাণ বালি মরুভূমির এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। তারপরে আসি দেখো বায়ুর সঞ্চয় কাজের পদ্ধতি ও বিবরণ। বায়ুর বহন কাজের বলে কোনো ভূমিরূপ এখানে দেওয়া নেই।
তারপর আছে সঞ্চয় কাজের পদ্ধতির বিবরণ। কী না, বায়ুর কাজের শেষ পর্যায়ে কী সঞ্চয় কাজ? বায়ুর গতিবেগ অবস্থিত ঝোপঝাড়, ঝোড়ো পাথরখণ্ড কিংবা কোনো উচ্চভূমি অবস্থানের জন্য বায়ুর গতি বাধা পেলে বায়ুর সঙ্গে বাহিত সূক্ষ্মপাথরের টুকরো বা বালিকণার সঞ্চয়ন বা অবক্ষেপণ শুরু হয়। আর মরু অঞ্চলে কোনো বড় শিলাখণ্ড বা ক্যাকটাস জাতীয় গাছে বায়ুবাহিত বালি বাধা পেয়ে সঞ্চিত হয়, একে বায়ুর কি সঞ্চয় কাজ বলে। সঞ্চয় কাজও 3টা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। কী কী? থিতানো পদ্ধতি, উপলেপন প্রক্রিয়া আর অধিগ্রহণ প্রক্রিয়া। থিতানো প্রক্রিয়াটা কি না, বায়ুবাহিত বালি দীর্ঘদিন ধরে ধীরে ধীরে সঞ্চিত হলে তাকে থিতানো প্রক্রিয়া বলে। আর উপলেপন প্রক্রিয়া বালিকণা গড়াতে গড়াতে বা লাফাতে লাফাতে দূরে গিয়ে সঞ্চিত হলে তাকে বলা হয় উপলেপন প্রক্রিয়া। আর অধিগ্রহণ প্রক্রিয়া কি, অসমতল ভূপৃষ্ঠে বালি আটকে গিয়ে সঞ্চিত হলে তাকে বলা হয় অধিগ্রহণ প্রক্রিয়া। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।